আজকে আমি তোমাদের এবিটিএ 2025-এর 927 পৃষ্ঠার অঙ্কগুলো করে দেখাবো তোমাদের। তোমরা টেস্ট পেপার খোলো, পেজ 927। প্রথমে একের দাগে যে এমসিকিউগুলো থাকে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সেগুলো ভালো করে ফলো করো। অঙ্কটা প্রথমে খুব ভালো করে পড়বে, তারপরে যে অপশানগুলো দিয়েছে সেগুলো খেয়াল করে অঙ্কটা করবে। তা সর্বপ্রথমে তোমাদেরকে বলি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো ভিডিও করার, আমিও উপকৃত হব, তোমরাও উপকৃত হবে। আমি চেষ্টা করব তোমাদের এবিটি এর কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার। সময় খুবই কম, খুবই চাপের ব্যাপার, সেটা বুঝতেই পারছো। তা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটা কভার করা যায়। তাই আমি তোমাদেরকে অনলাইনে এইভাবে ভিডিও করে দেখাচ্ছি। আমি তো অনভ্যস্ত, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব। তা তোমরা দেখো, এভাবে পড়িয়ে তো আমি অনভ্যস্ত, তা একটু কথাতে ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো তোমরা একটু বুঝে নিও। সামনাসামনি পড়ালে যেরকম আই কন্ট্যাক্ট হয়, তুমি বুঝতে পারলে কি পারলে না সেটা বোঝা যায়, সেরকমভাবে আমি ছাত্রদের বোঝানোর চেষ্টা করি বিভিন্ন রকমভাবে, বিভিন্ন প্রকারে। কিন্তু এই সুযোগটা তো এখানে নেই, এবং সেটা ভিডিওতে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তা সময় যেহেতু কম, তাই জন্যে যতটা পারছি কম সময়ের মধ্যে তাড়াতাড়ি এটা কভার করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা নিশ্চয়ই সেটা বুঝবে এবং সেইভাবে প্র্যাকটিস করবে। কোনো যদি সমস্যা হয় কমেন্টসে জানাবে। তাহলে শুরু করি। প্রথম যে কোশ্চেনটা বলেছে, বি হলো এর সরল সুদ এবং সি হলো বি এর সরল সুদ, দুটি ক্ষেত্রে সময় ও সুদের হার একই হলে প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? বেশ নতুন ধরনের অঙ্ক। এই কথাগুলো তোমরা ভালো করে বুঝে নেবে। যারা পাটিগণিত পোর্শন করেছো তারা অনেকটাই অভ্যস্ত হয়ে গেছো কথার সাথে। আমি কিছু পর্ষদেরও, গত বছরের যে পর্ষদের সেই কিছু পাটিগণিত আমি করে তোমাদেরকে দেখিয়েছি, সেগুলো তোমরা ফলো করবে। ওখানেও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেই ভিডিওগুলো দেখো যদি তোমাদের সময় থাকে। তা এবার অঙ্কতে ফিরে আসি। যাই হোক, বি হলো এ এর সরল সুদ এবং সি হলো বি এর সরল সুদ। প্রথমে এসআই 1 নম্বর ধরে করছি। বি হলো এর সরল সুদ, তার মানে এ হচ্ছে আসল আর বিটা হচ্ছে কি সুদ। সেভাবে ইকুয়েশনটা তৈরি করেছি, ভালো করে দেখো। পি এর জায়গায় প্রিন্সিপাল এ লিখেছি, আর এসআই সিম্পল ইন্টারেস্ট বি লিখেছি। এবার ক্যালকুলেশন করেছি, বি এর তলায় তো 1 থাকে, কিছু নেই মানে 1 আছে, তার এটার সাথে ক্রস গুণ করেছি আর বি এর সাথে 100 গুণ করেছি। আমরা আরটির মানটা বার করেছি, তাহলে এ গুণের আকারে আছে, এবারে গিয়ে ভাগ হয়ে গেছে 1 নম্বর। 2 নম্বরটা যেভাবে বলেছে
সি হলো বি এর সরল সুদ, সেরকমভাবে আবার সাজিয়েছি, সেরকমভাবে এখানেও আরটির মানটা আমরা বার করেছি। ক্লিয়ার? এবার এটাকে 1 নম্বর আর এটা 2 নম্বর, দুটোই আরটি, এখানেও আরটি। তাহলে এটা কম্পেয়ার করি, তুলনা করি। তাহলে এখান থেকে কি পেলাম 100b/a, আর এখানে কি পেলাম 100c/b। তারপরে কি করেছি আমরা ক্রস গুণ করেছি, 100b এর সাথে b গুণ করেছি 100b স্কোয়ার, আর এর সাথে 100c গুণ করেছি 100ac। তাহলে বি স্কোয়ার সমান সমান 100টা এখানে চলে গেল, তাহলে বি স্কোয়ার সমান সমান কী হবে, 100 100 কেটে গেল, এসি। তাহলে দেখো কোন অপশানটা আছে সেটাই তোমরা টিক মার্ক দিয়ে দেবে। ক্লিয়ার? 2 অঙ্কটা চলে যাও। এক্স ভ্যারিয়েশন 1/y এবং ওয়াই ভ্যারিয়েশন 1/z হলে কোন অপশানটা হবে? তাহলে এক্স ভ্যারিয়েশন 1/y, তাহলে কে অশূন্য ভেদধ্রুবক 1 নম্বর। আবার ওয়াই ভ্যারিয়েশন 1/z, এখানে কে ওয়ানটা ধরেছি অশূন্য ভেদধ্রুবক, এটা 2 নম্বর। 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই। এবার কি পাই, প্রথমে আমি 1 নম্বরটা লিখলাম, এটা 1 নম্বর, কিন্তু এটা কিন্তু 1 নম্বর, খেয়াল করবে। এবার 1 নম্বরটা লিখে এবার কী করছি, 2 নম্বরের মানটা বসাচ্ছি, ওয়ার জায়গায় ওয়ার ভ্যালুটা পুট করছি, এই যে ভ্যালুটা পুট করে দিলাম, এই যে যেটা আছে। দেখো কে ওয়ানের সাথে যদি আমি 1 গুণ করে নিই তাহলে k1/z হয়, তাই k1/zটা বসিয়েছি। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এখানটা বুঝতে পারলে তো? তারপরে কি করেছি, তাহলে এখানে কি আছে, কে আছে, কে গুণ 1/, তার মানে এটা কি হলো, উল্টে গেল। এই যারা বুঝবে, এটা ভাগে আছে, এখানে আর 1টা দিইনি, 1 গুণ দিয়ে আর দিইনি, ঠিক আছে? তাহলে কী বেরোলো, এইটা বেরোলো। তাহলে এখানে দেখতে পাচ্ছি, তার মানে এটা কি, এটাও তো একটা অশূন্য ভেদ দেবো, কি বুঝতে পারছি? তাহলে এক্স ভ্যারিয়েশন কী হবে, জেড হবে, সরল অনুপাতে আছে। তাহলে যে অপশানটা আছে সেটা তোমরা টিক দিয়ে দেবে। তো নেক্সট ওয়ানে চলে যাও। দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এ এবং বিসি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত বিওসি 120 ডিগ্রি হলে বিএসির মান কত? কীভাবে করেছি, এই অঙ্ক আগেও করেছি, এখনও করে দিয়েছি। বিওসি হচ্ছে 120 ডিগ্রি, বিওসি 120 ডিগ্রি, এটা তাহলে বিএসি কত হবে, তার হাফ হয়ে যাবে। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা কি হয়ে গেছে, পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই জায়গাটা খেয়াল করে দেবে, ঠিক আছে? বেরিয়ে গেল। তারপরে 4টায় চলে যাও, খুব সোজা অঙ্ক দিয়েছে। 4 অঙ্কটা কি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক, তির্যক উচ্চতা 12 একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। পাই এর জায়গায় পাই লিখলাম, আর এর জায়গায় কত দিয়েছে, r/2 দিয়েছে, তাহলে আর এর জায়গায় কত, r/2, আর এল এর জায়গায় কত দিয়েছে, 12, বসিয়ে দিয়েছি মান। এবার রইল কি, পাই রইল, r/2 রইল, আর এখানে কী করেছি আমরা, 2টাকে কমন নিয়েছি, এখানে 2 আছে তো 2টাকে কমন নিয়েছি। যেই এখান থেকে 2 কমন চলে গেছে, তাহলে তলায় কী হবে, ভগ্নাংশ আছে তো, 2 দুগুণে কত হয়ে গেল, 4, আর এই 2টা কিন্তু বেরিয়ে চলে গেছে, ঠিক আছে? এই জায়গাটা তোমরা খেয়াল করবে, এখানে 2টা যে কমন নিয়েছি, 2টা কমন নেওয়ার অর্থ কিন্তু এইটা হয়ে যাবে। কেন হয়, এটার অর্থ কি আগের মতন আছে, আগের লাইনটার মতন? আমরা যদি 2টা যদি গুণ করি, r/4 প্লাস 12, 2 দুগুণে কত হলো, 4, তাহলে r/2 ইজুকাল টু কত, 12। তার মানে কি, আমরা যে করলাম সেটা কি যুক্তিযুক্ত, 2টা কমন নিয়েছি যে যুক্তিযুক্ত। এই জায়গাটা বুঝতে পেরেছো তো? এই লাইন থেকে আবার আগের লাইনে চলে যেতে পারবো, তবে যুক্তি খাটবে, নাহলে কিন্তু খাটবে না। এবার এই 2 আর এই 2 কী হলো, কেটে গেল, তাহলে পাই আর এখানে কত রইল, এলটা কাটিয়ে রাখলাম r/4 বর্গ একক। ক্লিয়ার হলো? এবার কোন অঙ্কটায় যাবে, 5 অঙ্কটায় যাবে। 5 অঙ্কটা দেখো, 5 অঙ্কটা কী বলেছে দেখে নাও, কী বলেছে, 3x ইজুকাল টু কোসেক আলফা এবং 3/x ইজুকাল টু কট আলফা হলে ওইটার মান কত? হ্যাঁ, তা দেখে নিয়েছো, তা 3x ইজুকাল টু কত, কোসেক আলফা, তাহলে স্কোয়ারিং বোথ সাইডস, উভয় পক্ষকে বর্গ করলাম,
এদিকেও বর্গ করে দিলাম, এদিকেও বর্গ করলাম। বাম পক্ষ বর্গ করলে ডান পক্ষ তোমাকে বর্গ করতে হবে। তাহলে 9x স্কোয়ার সমান কত? কোস স্কোয়ার আলফা। আবার আবার আরেকটা যে কন্ডিশন দিয়েছে 3/x = cot আলফা, এটাকেও স্কোয়ারিং করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে এখানে কত বেরোলো? 9x স্কোয়ার = cot স্কোয়ার আলফা। এটা তাহলে 2 নম্বর বেরোলো। তারপরে তাহলে আমরা কি জানি? কোস স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা = কত? 1। তাহলে কোস স্কোয়ারের মানটা বসালাম, কট স্কোয়ারের মানটা বসালাম। এখান থেকে এক্স স্কোয়ারটাকে লসাগু করলাম। তাহলে কত হলো? এর তলায় কত আছে? এর তলায় আছে 1। 1 দিয়ে যদি এটাকে ভাগ করি, এটাই থাকে, এটার সাথে উপরটা গুণ করলাম। তাহলে 9x⁴ হলো, মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে কত? 1 হয়। 1 এর সাথে 9 গুণ করলে এইটা। তারপরে কি করলাম? 9টাকে উপরে কমন নিয়ে নিলাম। কমন নিলে কি থাকে? x⁴ মাইনাস 1/x² = 1। তাহলে কি হলো? 9টাকে ওপরে পাঠিয়ে দিলাম। তাহলে x⁴ মাইনাস 1/x²। এবার এটাকে বিস্তার করলাম, এটা বাই এটা একবার লিখলাম, এটা এটা এটা, তারপরে স্কোয়ার হয়ে গেল। বিস্তার করার পরে কি হয়ে গেল? স্কোয়ার হয়ে গেল। কাটাকুটি করলাম, x⁴ x² কাটাকুটি করলাম, x² হলো 1/x², 9। এবার এখান থেকে কি করলাম? এদিকেও 3 দিয়ে গুণ করলাম, এদিকেও 3 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে যে গুণ করলাম, তাহলে আমাকে এই পোর্শনটা বেরোলো। আর এটা কি? কাটাকুটি করলাম, 3 3 কত হয়ে গেল না? তাহলে 1/3। উপপক্ষকে 3 দ্বারা গুণ করে পাই। কারণ আমাকে তো আনতে হবে, যে অপশানটা দিয়েছে সেই অপশানের মতন আমাকে আনতে হবে। অথবা সেকেন্ডভাবে আমি করে দিয়েছি, এখানে এই যে পোর্শনটা, এখান থেকে কীভাবে করেছি? শর্টকাট, এটা শর্টকাট। হ্যাঁ, এটা অনেকটা বড় হয়ে গেছে, প্রথম ধাপটা বড় হয়ে গেছিলো, এদিকটা আমি শর্টকাট করে দিয়েছি। এই যে এই পোর্শনটা দেখো, এই পোর্শনের একদম হুবাহু। এখানে 9টা কমন নিয়েছি, যেই 9টা কমন নিয়েছি, x² - 1/x² সমান হয়ে গেছে। 9টাকে ওপারে পাঠিয়ে দিয়েছি। তারপরে কি 3 দিয়ে এদিকেও গুণ করেছি, এদিকেও গুণ করেছি। ব্যাস। আমি যখন দেখলাম এমসিকিউতে এরম ধরন আছে, 3 গুণে আছে, তার মানে তাই জন্যে ওই লাইনটা করার চেষ্টা করলাম। আর যেই করলাম সঙ্গে সঙ্গে অ্যান্সার চলে গেল। এবার পরের অঙ্কটা, ঠিক আছে? বুঝে নিয়েছো তো? পরের অঙ্কটা কি বলেছে? 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9। গড় 9 দিয়ে দিয়েছে। তাহলে গড় কী করে বার করা হয়? তোমরা জানো 6 7 8 x প্লাস y প্লাস 14 যোগ করলাম। যোগফলকে কটা সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, সেই 6 দিয়ে ভাগ করে দিতে হবে। যতগুলো সংখ্যা থাকবে তাদের যোগফলকে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করলেই তাহলে গড় বেরিয়ে যায়। তাহলে সমান সমান 9 দিতে পারি। উপরেরগুলো যোগ করলাম, আর 6টাকে 9-এর সাথে গুণ করে নিলাম। 6 9 কত হয়? 54। তাহলে x প্লাস ওয়াই, বুঝতে পারছো তো? ও ক্যামেরা বন্দি হয়নি। 6 7 8 আর 14 যোগ করে 35, এক্স প্লাস ওয়াই রইল। আর 6 নং কত হলো? 54। তাহলে এক্স প্লাস ওয়াই আর 54 35কে এবারে বাড়িয়ে দিলাম। এক্স প্লাস ওয়াইয়ের মান কত বেরোলো? 19। ক্লিয়ার? এবারে 2-এর দাগে চলে যাও। 2-এর দাগে কি কী অঙ্ক থাকে? শূন্যস্থান পূরণ থাকে। অঙ্কটা পড়ো। অঙ্কটা পড়লেই অ্যান্সার বেরিয়ে যাবে। অ্যান্সারটা কি? অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসা অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি বলা হয়? মিশ্র বলা হয়। মিশ্র অংশীদার বলা হয়, অংশীদারি কারবার বলা হয়। তারপরে কি দিয়েছে? A:2, B:5, C:8, এই তো দিয়েছে। হলে এর 50% সমান বি এর 20%, তাহলে সি এর কত শতাংশ হবে? এটা হচ্ছে প্রশ্নটা। তাহলে আমাকে যখন এটা দিয়ে দিয়েছে, তাহলে A/2, B/5, C/8, এর কত দিয়েছে? এর কত দিয়েছে? এই যে A:2 মানে হচ্ছে A/2, B:5 মানে হচ্ছে B/5, C:8 মানে হচ্ছে C/8। তাহলে এর কত, এটার কত দিয়েছে? এর 50%। হ্যাঁ, তা আমরা কি করছি? প্রতিটাকে শতাংশ আনছি। 100 দিয়ে গুণ করলাম, এটাকে 100 দিয়ে গুণ করলাম, এটাকেও 100 দিয়ে কি করলাম? দেখো, গুণ করেছি। এটাকে 100 দিয়ে গুণ, এটাকে 100 দিয়ে গুণ, এটাকেও 100 দিয়ে গুণ করলাম। তাহলে 2 দিয়ে কাটাকুটি করলাম 50, তাহলে এর 50% বেরিয়ে গেল। 100কে 5 দিয়ে কাটাকুটি করলাম 20, তাহলে বি এরও 20% বেড়ে গেল। আর 100কে 8 দিয়ে যখন কাটাকুটি করছি কত বেরোচ্ছে? 12.5, তাহলে সি এর কত পার্সেন্ট? 12.5%। তাহলে ক্লিয়ার? আচ্ছা, পরের যে অঙ্কটা, দুটি পরস্পরচ্ছেদী বৃত্তের সর্বাধিক স্পর্শকের সংখ্যা কটা থাকতে পারে? 2টি থাকতে পারে। হ্যাঁ, অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তারপরে 3-এর পরে কত? 4-এরটা কি দিয়েছে? √2 sec θ - 2 = 0 হলে sin θ মান কত? দেখো সুন্দরভাবে করে দিয়েছি। √2 sec θ = 2, তাহলে sec θ = কত হবে? 2/√2। তা 2/√2টা কি? এবার কি করেছি? এবার আমরা ক্যামেরা বন্দি হয়নি।
তাহলে √2 sec θ = 2, তাহলে sec θ = কত 2/√2। এবার কি করেছি, এখানে জায়গা ছিল না, এখানে পাশে করে দিয়েছি। তাহলে sec θ = কোণনিরসন √2 আছে, আবার √2 দিয়ে গুণ করেছি, যা করেছি সেটাই আবার উপরে লিখেছি। তাহলে কত রইল 2√2, আর √2 আর √2 গুণ করে কত শুধু 2, 2 দিয়ে কেটে গেল, তাহলে √2। তাহলে sec θ এর মান কত হলো, √2 বেরিয়ে গেছে। তাহলে sec θ সমান এই √2 মানে কি, √2 কত, sec θ তে √2 কত, sec হচ্ছে 45 ডিগ্রি। sec sec কেটে গেল, তাহলে θ সমান কত হয়ে গেল 45 ডিগ্রি। বুঝতে পারছো তো? এবার সাইন থিটা চেয়েছে, তো সাইন থিটা 45 ডিগ্রি, তাহলে সাইন থিটা 45 ডিগ্রি, এই থিটার মানটা বসালাম 45, এই যে 45 বার করেছি আমরা, কত হয় 1/√2। ক্লিয়ার? এরপরের যে অঙ্কটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা 2r একক, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আর উচ্চতা দিয়ে দিয়েছে। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে। এটা আমি ছবি আঁকিনি, করে দিয়েছি। চোঙটির ব্যাস কত 2r একক, উচ্চতা কত 2r একক, তাই তো? ব্যাস কত 2r একক, তো চোঙটির ব্যাস, আর উচ্চতা কত হয় 2r একক, তাহলে সর্ববৃহৎ গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে, সেই 2r এককই হবে। ঠিক আছে? যদি সেরকম বোঝার হয় কমেন্টসে জানাবে, আমি তোমাদেরকে ছবি এঁকে এটাকে বলে দেবো। আপাতত এইটুকুনি জেনে রাখো। চোঙটির যেটা ব্যাস হবে সেটা অনুযায়ী কি ওই বৃত্তটাই চোঙের ছবিটা আঁকবে, চোঙের ছবিটা আঁকবে। এখানে যে বৃত্তটা হবে সেই বৃত্তটা কতটা হবে, সেই ব্যাসটাই হবে। ব্যাসের দৈর্ঘ্য, গোলক সর্ববৃহৎ গোলকটার ব্যাসের দৈর্ঘ্য কত হবে, এখান থেকে এটা চোঙ, এখান থেকে এটা চোঙ, সর্ববৃহৎ তো এই ব্যাসটা দিয়ে হবে। ঠিক আছে? তারপরে নেক্সট ওয়ান কি বলেছে দেখো, 12, 19, 11, 13, 18, 11, 13, 12, 13 এই যে সংখ্যাগুলো, এর কি চেয়েছে, মধ্যমা সংখ্যাগুলো মানে সমষ্টি কত। প্রথমে মধ্যমা বার করতে হবে, তারপরে সংখ্যাগুলো মান বার করতে হবে। তা প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম, তা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলে পরপর সাজালাম, ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নিলাম। তাহলে মোট পদ কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, তাহলে মোট পদ হচ্ছে 9টা। তো এটা কি একটা অযুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্মর মধ্যমা বার করে কি করে, অযুগ্ম জানো তো মধ্যমা বার করে কি করে, n+1/2 তম পদ। তাহলে n কত 9, 1, 10, 5, 5তম পদ, তা 5তম পদ কত 1, 2, 3, 4, 5, তা 5তম পদ কত হচ্ছে 13, তাহলে মধ্যমাটা বেরিয়ে গেল 13। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো তো? মোট পদ কত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, তাহলে মোট পদ হচ্ছে 9টা, তাহলে n হচ্ছে 9টা নাম্বার। এটা কি অযুগ্ম সংখ্যা, তাহলে মধ্যমা কি করে বার করে, অযুগ্ম ফর্মুলা আছে n+1/2 তম পদ, n এর জায়গায় 9 বসিয়েছি, তাহলে 9 একে কত 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত 5, 5তম পদ কত 1, 2, 3, 4, 5, তা 5তম পদ হচ্ছে 13, তাহলে মধ্যমা বেরিয়ে গেছে 13। তাহলে 13 সংখ্যাটি রাশিতত্ত্বের সর্বাধিক, আর এই 13 সংখ্যাটাই এই যে রাশির যে তথ্যটা দিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আছে, কবার আছে, তিনবার আছে, 3বার আছে। তাহলে এটাই হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে মধ্যমা সংখ্যাগুরু মানের সমষ্টি চেয়েছে, তাহলে মধ্যমা সংখ্যাগুরু মানের সমষ্টি কত হবে, এই 13 আর 13 যোগ হলো 26। ক্লিয়ার? এবার 3-এর দাগের অঙ্কে চলে যাও। এবার 3-এর দাগের যে অঙ্ক বলেছে, সত্য মিথ্যা, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণে সমান হয়। এবার সেটা সত্য না মিথ্যা তোমাকে যাচাই করতে হবে। তো সরল সুদ ধরলাম b/r/t ডিভাইডেড বাই 100, 100 আমি আরটাকে 4% ধরে নিলাম, আর টিটা 2 বছর ধরলাম। তুমি এটাকে যা খুশি ধরতে পারো, এটা 5% ধরতে পারো, এটা 3 বছর ধরতে পারো, কিন্তু 1 বছর ধরবে না। 1 বছর ধরলে সরল সুদও যা বেরোবে, চক্রবৃদ্ধি সুদও কী বেরোবে তাই বেরোবে। কখনোই তুমি 1 ধরবে না, এরকম যদি অঙ্ক দেয় কখনোই তুমি 1 ধরবে না, পার্সেন্টেজ যাই ধরো, কিন্তু বছর কখনো 1 তুমি ধরবে না, এটা মনে রেখে দেবে। কারণ নাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি 1 বছরের ক্ষেত্রে সমান হয়ে যাবে, কিন্তু যেই 2 বছর থেকে যাবে তখন সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কখনোই সমান হবে না, এটা বিবৃতিতে মিথ্যে। কেন, এবার দেখো 4% আর 2 বছর ধরে কত হয়েছে 8 টাকা, এখানে চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে, চক্রবৃদ্ধি সুদটা কত বার করেছি দেখো, ক্যালকুলেশনটা আমি সুদের ফর্মুলা একবারেই ডাইরেক্ট লিখতে তোমাদের শিখিয়ে দিয়েছি। তাহলে 101, আরকে কত ধরেছি 4, এন কত 2 ধরেছি, 100, 100কে 100 সাথে 4 যোগ করলে 104/100, কবার আছে 2বার আছে, তাই জন্য দুবার লেখা হয়েছে, 100 কাটা হয়েছে, 104 আর 104 গুণ করে কত হয়েছে
এত গুণটা করেছি, তাকে 100 দিয়ে ভাগ, 100-র কটা শূন্য, দুটো শূন্য, দু ঘর পর দশমিক সরে গেছে, 100-র কটা শূন্য, দুটো শূন্য, দু ঘর পর তুমি কী করবে, দশমিক সরিয়ে দেবে। এবার এটা থেকে এটা বিয়োগ দিলে 108 থেকে যদি আমি 100 বাদ দিই কত থাকে, 6, 1, 8, 8.16। তো চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে, 8 টাকা 16 পয়সা 1 বছরে। আর সরল সুদ কত হয়েছিল, 8 টাকা। তাহলে সরল সুদ নট ইকুয়াল টু চক্রবৃদ্ধি সুদ। এটা বিবৃতিটা কি, টোটালি সম্পূর্ণরূপে মিথ্যা, মিথ্যে। হ্যাঁ, ঠিক আছে। এর পরের অঙ্কটায় যেতে হবে। কি বলেছে দেখো, 2-এর দাগেরটা, পাই একটি দ্বিঘাতকরণী, পাই একটি দ্বিঘাতকরণী। তো এই বিবৃতিটি মিথ্যা, কারণ পাই এটি কি, এই যে লিখে দিয়েছি ট্যান্সেন্ডেন্টাল। হ্যাঁ, দেখে নেবে, পাই দ্বিঘাতকরণী নয়, বিবৃতিটি মিথ্যে, মাথায় রেখে দিও। 3 নম্বরেরটা, একটি বৃত্তাকার চতুর্ভুজে একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। বিবৃতিটা সত্য, একদম থিওরিটা মনে রেখে দিও। এই যে থিওরিটা দিয়েছে 3 নম্বরে, যে থিওরিটা থিওরেমটা যে দিয়েছে সেটা একদম মুখস্থ রেখে দিও। উপপাদ্য এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজে যদি একটি বাহুকে বর্ধিত করা হয়, ওখানে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়, ওই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমান হয়, এটা সত্য। এবার পরের যে অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ দিয়েছে, উচ্চতা দিয়েছে, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকিলে জলের আয়তন পাই আর স্কয়ার এইচ হবে। তাহলে কি হবে, জলের আয়তন হবে কি, অর্ধ, তো তাই জন্য কি 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বিবৃতিটা কি হয়ে গেল, মিথ্যা। পাই আর স্কয়ার এইচ ডিভাইডেড বাই 2, অর্ধেক, তাই জন্য মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, তারপরে 5-এরটায় চলে যাও। 5-এরটা কি বলেছে, এবিসি একটি ত্রিভুজ হলো সাইন বি প্লাস সি বাই 2 ইজুকাল টু সাইন এ বাই 2। এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তা বি প্লাস সি কোণ, এটাকে কী করলাম, বিয়োগ করলাম, তো এটাকে 2 দিয়ে ভাগ করলাম, যেহেতু আমাকে অপশানটা ওই বি প্লাস সি বাই 2 আছে, তো বি প্লাস সি বাই 2কে আনতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এদিকে যদি ভাগ করি এদিকেও ভাগ করতে হবে, তাহলে যুক্তিটা ঠিক থাকে। তাহলে এখানে 180কে 2 দিয়ে ভাগ করলে কত, 90, আর কোণ এ বাই 2। এবার সাইন বার করছি, সাইন বি প্লাস সি বাই 2, তো সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, বুঝতে পারলে তো। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি, কস থিটা, তাহলে কস এ বাই 2। তাহলে বিবৃতিটা কি হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। ওখানে দিচ্ছে কি, সাইন এ বাই 2, আমার বেরোচ্ছে কস এ বাই 2। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, খেয়াল করো। ঠিক আছে, তারপরে 6-এরটা কি বলেছে, প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি ও ক্রমবিচ্যুতি পদ্ধতির প্রতি ক্ষেত্রে প্রাপ্ত যৌগিক গড়ের মান অভিন্ন। ঠিক, বিবৃতিটা সত্য। এবার 4-এর দাগে চলে যাও। প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় পি, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করো। ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, এটা তোমরা ভালো করে জেনে নাও। তাহলে এই ফর্মুলাটা আমরা লিখলাম, লিখে n বছর পর জনসংখ্যা হয় পি, তার মানে কি a ইকুয়াল টু কত, পি, এটা কত, পি। তাহলে এক্স ধরে নিয়েছি, জনসংখ্যা পূর্বে ছিল কত, এক্স, এই যে পি এর জায়গায় ভ্যালুটা পুট করেছি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এবার কি করেছি, পক্ষান্তর করে নিয়েছি, এটা এপারে এনেছি, এটা এপারে নিয়েছি। তাহলে এক্সের ভ্যালুটা বার করবো, এক্স ইকুয়াল টু পি বাই এই পুরো পোর্শনটাকে এপারে নিয়ে চলে গেছি। তা পুরো পোর্শন যখন এপারে নিয়ে চলে গেছি, নেওয়া যাওয়ার পরে কি হয়েছে, এই যেটা কিন্তু বুঝবে ভালো করে। এই যে এক্স এবার পুট করেছি, এখানে লিখে দিয়েছি, সব কিছু লেখা আছে কেন পুট করেছি, পক্ষান্তর করেছি, এটাকে এপারে নিয়েছি, এটাকে এপারে নিয়েছি। তাহলে এক্সকে রেখে এক্সের মানটা যেহেতু বার করবো, এই পোর্শনটাকে কী করেছি, পি এর ভাগ হবে, গুণে আছে, এক্সের সাথে গুণে আছে, এপারে গিয়ে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ করেছি। তাহলে পি, তাহলে টু দি পাওয়ার মাইনাস এন, টু দি পাওয়ার কী হবে, মাইনাস এন হবে, 1 বাই কিছু দিয়ে থাকলে। যেমন আমি আগেও বলেছি, এ টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি, 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি, 1 বাই এ স্কোয়ার, এই ফিগারগুলো আসবে, তাই জন্য এটা টু দি পাওয়ার মাইনাস এন। ক্লিয়ার, অ্যান্সার হয়ে গেল। আর এখানে সব আমি লিখে দিয়েছি এগুলো।
দেখে নেবে সেগুলো পাশে এগুলো লিখেছি বোঝার জন্য। এগুলো খাতায় নোট করবে, নোট করে আবার নিজে নিজে প্র্যাকটিস করবে। অঙ্কে 100 এরপরে দেখো 2-এর দাগেরটা, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 80 টাকা বেশি হলে ব্যবসায় মোট কত লাভ। বহুবার এই অঙ্কটা করেছি, বহুবার। 3 জনের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে, 3 জনের মূলধন ধরে নিয়েছি, এক্স লাগিয়ে দিয়েছি সবার সাথে। তাহলে প্রথম জন আর তৃতীয় জনের থেকে প্রথম জনকে বিয়োগ করেছি, কত ডিফারেন্স, কত 80। এবার ক্যালকুলেশন করেছি, এক্স এর মান বেরিয়ে গেছে। তাহলে ব্যবসায় মোট লাভ কত, এই জায়গাটা হচ্ছে ব্যবসায় মোট লাভ। তাহলে 5x 7x 3x, তাহলে 5x 7x 3x যোগ করে কত হয়েছে 15x। এবার 15x এক্স এর ভ্যালুটা পুট করেছি 40, 600 টাকা। ব্যবসায় মোট লাভ 600 টাকা। খুব ভালো অঙ্ক, ছোটোর উপর ভালো অঙ্ক। তারপরে যে অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইজুকাল টু 0, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইজুকাল টু 0, সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে বি ও কিউর মান কত। ভালো অঙ্ক, বেশ বুদ্ধির অঙ্ক। প্রথমে আমরা লিখে নিলাম একটি বীজ 2, তাহলে এক্সের জায়গায় কী বসালাম, 2 বসালাম। এক্সের জায়গায় 2 বসালাম, 2 স্কোয়ার 4, 2b 12, 4 আর 12 যোগ করলে কত হলো 16, ঠিক আছে তো 2b, তো 2b ইজুকাল টু -16, তাহলে b ইজুকাল টু কত -16/2, তাহলে b এর ভ্যালুটা বেরিয়ে গেল। এবার নেক্সট যে সমীকরণটা সেটা আমরা টুকলাম, নেক্সট সমীকরণটা আমরা টুকেছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইজুকাল টু 0, তাহলে এক্স স্কোয়ার কত 2, এটা তো ফিক্সড, আর বি এর ভ্যালু কত -8, সেটাও টোকা হয়েছে। প্লাস বি ছিল, এখানে দেখো -8 মানে -8 লিখেছি, প্লাস কিউ ইজুকাল টু 0, তো 2 স্কোয়ার কত 4, আর দুগুণে কত 16, প্লাস কিউ ইজুকাল টু 0। 4 থেকে 16 গেলে কত, ছোটো সংখ্যা থেকে যখনই বড় সংখ্যা বিয়োগ হবে কি সেটা কিসে আসবে, কিসে আসবে বলো, মাইনাস আসবে, -12 ইজুকাল টু প্লাস কিউ ইজুকাল টু 0, তাহলে কিউ ইজুকাল টু কত 12। বুঝতে পারলে, বি আর কিউর বার, এখানে বি এর মান বেরিয়ে গেছে, এখানে কিউর মান বেরিয়ে গেছে। তো নেক্সট ওয়ান, তারপরে যে অঙ্কটা আছে, অঙ্কটা পড়ো ভালো করে, ভালো করে দেখে পড়ে দাও। প্রথমে যেটা দিয়েছে 1/z ভ্যারিয়েশন 1/x, এখানে অশূন্য ভেদ ধ্রুবক লাগালাম, কে ক্রস গুণ করলাম, এক্সের সাথে এটা গুণ করলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, কে রয়ে গেল, এটা 1 নম্বর। সেটাও একই প্রকারে এটাকে বার করলাম, এই ইকুয়েশনটাকে বার করলাম, এটাকে k1 ধরলাম, অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে ওয়াইয়ের সাথে এটাকে গুণ করলাম, এটা বেরোলো k1, 2 নম্বর। অনুরূপভাবেই তৃতীয়টা বার করলাম, এখানে k2 ধরলাম, অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বেরিয়ে গেছে। তাহলে 1 2 ও 3 কি থেকে পাই, কি যোগ করলাম, এটা 1 নম্বর থেকে পেয়েছি, এটা 2 নম্বর থেকে পেয়েছি, এটা 3 নম্বর থেকে পেয়েছি, আর এখানে k1 k2 যোগ করে এই ফিগারটা এসছে, মানে গুণ করেছি, এক্সের সাথে ওয়াই গুণ করেছি এক্স ওয়াই, এক্সের সাথে জেড গুণ করেছি এক্স জেড, ওয়াইয়ের সাথে জেড গুণ করেছি, ওয়াইয়ের সাথে এক্স গুণ করেছি, জেডের সাথে এক্স গুণ করেছি, জেডের সাথে ওয়াই গুণ করেছি। তাহলে এটা সমান সমান কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে k1 প্লাস k2 ইজুকাল টু কত 0, তাহলে ভেদ ধ্রুবক তিনটির যোগফল কত হবে 0 হয়েছে। দেখো, ঠিক আছে। 5-এর যে অঙ্কটা, এই ধরনের অঙ্ক তোমাদের বারবারই ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, এই অঙ্কটা একটু প্র্যাকটিস করে রেখো। এই ধরনের 5-এর যে অঙ্কটা, যেভাবে ছবি আঁকো, অনেক অনেকভাবে ছবি আঁকে, কোনো ব্যাপার না, যে যেভাবে শিখেছো এটাও দেখে নাও। বি কোণ দিয়েছে 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, মানে বিডিটা এসির উপর লম্ব, বিডি কত 8 সেমি আর এডি কত 4 সেমি। তাহলে এবিডি আর বিসিডি কি কি কোণী ত্রিভুজ, সদৃশ কোণী। তাহলে সদৃশ কোণী হলে কি হয়ে গেল, এডি বাই বিডি বাই ডিসি। অনেকে এই লাইনটা একবারই লিখে দেয়, বিডি স্কোয়ার ইজুকাল টু এডি ইন্টু ডিসি। এবার মানগুলো পুট করেছি, বিডি বিডি গুণ করে বিডি স্কোয়ার, এডি আর ডিসি গুণ করে এডি ইন্টু ডিসি। সদৃশ কোণীতে ওই উপপাদ্যগুলো ভালো করে খেয়াল করবে, ওই পোর্শনটা, ওই চ্যাপ্টারটা খুব ভালো করে করো, তাহলে একটা অঙ্ক পাবে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে একটা অঙ্ক তোমরা পেয়ে যাবে। কীভাবে করেছি এবার অঙ্কটা দেখে নাও। 8 স্কোয়ার 64 সমান সমান 4 ডিসি। এবার পক্ষান্তর করে ডিসির মানটা আমরা বার করেছি, সমাধান করে দিয়েছি, তোমরা বুঝতে পারবে। দেখো ভালো করে ক্যামেরা বন্দি করলাম, বন্দি করে তোমাদের দেখিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হবে না, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে। একটু ধৈর্য ধরে একটু করবে, হ্যাঁ।
আমি খাতায় করে করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা একটু দেখে নিও। আশা করি তোমরা বুঝতে পারবে, ভালোই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার যে 6 অঙ্কটা খেয়াল করো, এবিসি ত্রিভুজের এবি মান দিয়ে দিয়েছে, এসির মানও দিয়ে দিয়েছে, তো বিসির মানও দিয়ে দিয়েছে, তাহলে বিএসি কোণের মানটা কত বার করতে হবে। বিএসি এই কোণটা কত সেটা তোমাকে বার করতে হবে। তা আমরা ধরে নিলাম বিসি স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার মানগুলো খালি পুট করলাম, বিসির মান এটা, এবির মান এটা, এসির মান এটা। এটাকে এ প্লাস বি, এই 2 এটাকে এ ধরে নিলাম আর একটাকে বি ধরে নিলাম, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এদিকেও এ মাইনাস বি, 2 এটাকে এ ধরেছি আর একটাকে বি ধরেছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর প্লাসের জায়গায় প্লাস চিহ্ন, আর 2 স্কোয়ার কত হলো 8, আর রুটের স্কোয়ার কত হয়ে গেল, রুটের যদি স্কোয়ার থাকে তার মানে কি 2a হয়ে গেছে, তা 2 এর সাথে এখানে 2 স্কোয়ার কত হয়েছে 4, আর ওখানে 2a, 4 দুগুণে কত 8, কী করে হলো বুঝতে পেরেছো? তাহলে 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার, 2 দুগুণে 4, 4a, 1 স্কোয়ার 1, এদিকেও তাই করা হয়েছে। এবার তারপরে যোগ বিয়োগ করা হয়েছে, তাহলে এখানে যেটা বেরিয়েছে এদিকেও সেটাই বেরিয়েছে, তার মানে কি দুটোই সমান হয়ে গেছে, তার মানে কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সমাধান হলো। ঠিক আছে, সিদ্ধ হলো, কথাটা সিদ্ধ হয়েছে, তা বিশেষ করা যায় এবি স্কোয়ার প্লাস এ স্কোয়ারও তাই। তার মানে এটা কি হয়ে গেল, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তার মানে এই কোণটা কি নিশ্চয়ই সমকোণী। ঠিক আছে, এবার সাতের যে অঙ্কটা, সাতের দাগের যে অঙ্কটা, এইটা আমি আগে করে দিয়েছি। কত পেজে আছে, 982 পেজটা ফলো করো, ভিডিওটা দেখে নাও, একদম ভিডিওটা খুলেই তুমি 4-এর দাগের একদম 6-এর অঙ্কটা দেখতে হবে, জল জল করছে দেখবে। আর এই ফাঁকে 982 পেজের অঙ্কগুলো, 982 পেজটা পুরো করে দেখিয়েছি, তোমরা দেখে নিও। 982 পেজটা কিন্তু কঠিন কঠিন পেজ, হ্যাঁ, বিশেষ করে হাইট অ্যান্ড ডিস্টেন্স বেশ ভালোই অঙ্ক দিয়েছে, মাথা কাটাতে হবে। তারপরে নেক্সট ওয়ান, এবার কততে যাব, 8-এ যাব। একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে আর বাই ডি এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি কি পাই সি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি, 1 সি ইকুয়াল টু আর কত বার করেছি, তাহলে ডি কত হবে, ডি হচ্ছে এটাই লিখেছি, এটাকে কী লিখেছি আর বাই ডি, তাহলে উপরে মানে উপরে আর সেটা লিখেছি, তলায় ডি, তাহলে এটার উপরে আর। হ্যাঁ, এটা দেখে নাও, ক্যামেরা বন্দি হয়নি, হ্যাঁ, মাঝে মাঝে মিস করে যাচ্ছি, এই যে মানে আমি বুঝিয়ে যাচ্ছি, খাতাটা ঠিক মতন ধরতে পারছি না আর কি, কিছু মনে করো না। তো এর উপরে আর লিখেছি, এই যে তলায় ডি, এর উপরে আর লিখেছি, তলায় ডি, তাহলে আর বাই ডি, যেহেতু আর বাই ডি এর মানটা বার করতে দিয়েছে, এবার এটা করছি, আর ভাগটাকে গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে গেল, তাহলে আর আর এই আর কী হলো কেটে গেল, তাহলে পাইসি তাহলে কত 180 ডিগ্রি, তাহলে আর ডির মান কত, পাই সি বাই 180 ডিগ্রি। দেখে নিয়েছ, তারপরে নেক্সট ওয়ান। তা আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো এবং ভালোভাবে তোমরা প্র্যাকটিস করছো, তা পুরো এনার্জি দিয়ে প্র্যাকটিস করে যাও, এর কোনো দ্বিতীয় বিকল্প নেই। ঠিক আছে, সাপ্লাই আমি দিয়ে যাচ্ছি, তোমরা খালি টেস্ট পেপারটা ফলো করো, টেস্ট পেপার যদি ভালো করে করতে পারো 100-এ 100। আর যারা পিছিয়ে আছো তারা এই সময় এইটুকুনি 1 মাসের মধ্যেই তোমরা ছক্কা মারতে পারবে, এটা আমি গ্যারেন্টি দিলাম। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই জায়গাটা পৌঁছে দেওয়ার। টেস্ট পেপার ফলো করো, টেস্ট পেপার হুবহু অঙ্ক না এলেও ওই ধরনের অঙ্ক আসবে, এটা তোমরা জেনে নাও। যদি ভালো করে প্র্যাকটিস করো তোমরা ঠিক অঙ্কেতে ভালো নম্বর নিয়ে পাস করবে, অঙ্কের ভয় তোমাদের চলে যাবে। অনেকেই টেস্ট পেপার তোমরা সলভ করতে পারো না, হয়তো কেউ 10টা পেজ সলভ করছো, কেউ বড্ড জোর 15টা, কারণ সেরকম সিরিয়াস ভালো স্টুডেন্ট
কমই আছে। অঙ্কের প্রতি ভীতি বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই আছে, আর বিশেষ করে মেয়েদের। আমি এতদিনের পড়ানোর জীবনে এটুকুনি আমার অভিজ্ঞতা হয়েছে। খুব কম মেয়ে আছে যে অঙ্কেতে ভালো, এবং সেই কমের মধ্যে যারা অঙ্কেতে ভালো তারা দোখাস। তারা ছেলেদের কান কেটে ছেড়ে দেবে, এরকম মেয়ে আমার জানা আছে। তা তাদের সংখ্যাটা কম, কিন্তু আছে। আর কি বলবো, তোমরা প্র্যাকটিস করে দাও। এটাকে একদম তোমাদের গোদা বাংলা ভাষায় বলে চুটিয়ে প্র্যাকটিস, আর কোনো কথা নেই। তবে নেক্সট ওয়ান দেখো কি বলেছে। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা দ্বিগুণ হলে সূর্যের উন্নতি কোণ কত হবে? ধরলাম এবি স্তম্ভ, যার উচ্চতা এইচ, এবং স্তম্ভটির ছায়া হচ্ছে বিসি, এটাকে এক্স ধরে নিলাম। এগুলোকে একক লিখতে পারো, কোনো অসুবিধা নেই। একক তো দরকার। আর এসিবি কোণ কত? এটা হচ্ছে থিটা। তো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার দ্বিগুণ, অর্থাৎ এক্স ইজিক্যাল টু কি, এইচ ইন্টু 2। তাহলে এক্সের ভ্যালু কত? 2h, 1 নম্বর। এবার এবিসি ত্রিভুজের এবিটা কত জানি, বিসিটা কত সেটাও জানি। তা ট্যান থিটা ধরলাম এবি বাই বিসি। তা ট্যান থিটা, এবির ভ্যালু বসালাম এইচ, আর বিসির ভ্যালু কত? 2h। তা ট্যান থিটা কত হলো? এইচ আর এইচ কেটে গেল, উপরে কিছু নেই মানে 1, তাহলে 1/2। তা ট্যান থিটা এটা এইখানে গিয়ে স্টপ হয়ে গেলাম। ঠিক আছে, এইটা তোমরা করে দেখো, আমিও চেষ্টা করছি, হলে পরে আমি বলে দেবো। তোমাদের 1/2 কি মান টেনে, সেটা এটা আমাকে একটু সময় দিও এটা সলভ করার জন্য। তবে প্রসেসিং এই, ঠিক আছে, হলে পরেই তোমাদের জানিয়ে দেবো। তারপরে নেক্সট ওয়ানে চলে যাও, 10-এর অঙ্কটায় চলে যাও। জায়গা আমি রেখে দিয়েছি, এই জায়গাটা আমি রেখেছি, হলে পরে এই ভিডিও আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো, তোমরা চিন্তা করবে না। তারপরে 10-এর অঙ্কটা ভালো অঙ্ক, সলভ হয়ে গেছে। আমি এখানে কিন্তু আমি কোনো লুকোনো চুরোনোর ব্যাপার করছি না, কোনো কিছু লুকাচ্ছি না। যেটা হয়তো আমি কম মাথা খাটিয়েছি সেই সময়ের মধ্যে, কারণ আমাকে করতে হবে তাড়াতাড়ি, কিন্তু সঠিক যদি অঙ্ক হয়, প্রশ্ন যদি সঠিক হয়, অ্যান্সার ঠিক বেরিয়ে যাবে। হয়তো উঁচু ক্লাসের কিছু জিনিস দিয়ে অ্যাপ্লাই করব। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তত চিন্তার কিছু নেই, প্রসেসিং ওইটা হচ্ছে প্রসেসটা তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আর লুকিয়ে চুরিয়ে ওইটা স্কিপ করে গেলাম, সেটা অসুবিধা কিছু নেই, কারণ আমি তো তোমাদের পড়াচ্ছি। পড়াতে গেলে তো নিজেকেও পড়তে হয়, তা সব জানতে তো আমি নই। ঠিক আছে, তা আমি চেষ্টা করবো অঙ্কটা সলভ করার। যাক, বেশি কথা বলবো না। তা পরের অঙ্কটা দেখো। 10-এর অঙ্কটা এই ধরনের অঙ্ক মানে করিয়েছি। আয়তঘনের তলের সংখ্যা এক্স, আয়তঘনের ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দু জেড, কর্ণের সংখ্যা পি, এই দিয়েছে। এবার এগুলো জানতে হবে, আয়তঘনের ব্যাপারটা টোটালি জানতে হবে। আয়তঘনের তল সংখ্যা এক্স মানে কি, কটা তল থাকে? 6টা তল থাকে। একটা ইটকে নিয়ে নেবে, ইটকে দিয়ে তোমরা প্রমাণ করে নেবে। দেখবে তলগুলো 6টা আছে, ধার কটা আছে? দেখবে 12টা আছে। শীর্ষবিন্দু কটা আছে? যে 8টা। আর কর্ণের সংখ্যা কটা থাকে আয়তঘনে? 4টে থাকে। ঠিক আছে, এবার তোমাকে কি দিয়েছে? এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস পি। এবার খালি ভ্যালুগুলো পুট করবে, এবার বিয়োগ করবে। 8 আর 4 কত? 14, 14 থেকে 12 গেলে কত? 2, 2 মাইনাস 4 কত হবে? -2। ঠিক আছে, হলো? বুঝতে পারলে? তারপরের অঙ্কতে চলে যাও। তারপরের যে অঙ্কটা দিয়েছে, সোজাই অঙ্ক দিয়েছে। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দিয়েছে। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। গোলকের আয়তনটা কি দিয়েছে? শঙ্কুর আয়তনের দ্বিগুণ দিয়েছে। শঙ্কুর উচ্চতা আর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? গোলকের আয়তন আর শঙ্কুর আয়তনের কত গুণ? 2 গুণ। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা লিখলাম 4/3 পাই আর কিউব, আর শঙ্কুর আয়তনের ফর্মুলা লিখলাম 1/3 পাই আর স্কয়ার এইচ। শঙ্কুর আয়তনের 2 গুণ, তাই জন্য 2 দিয়ে গুণ করেছি। তাহলে 4 পাই আর কিউব, তলায় 3, আর 2 দিয়ে এটাকে গুণ করে 2 1 কে 2। বুঝতে পেরেছো? তো 3 3 কেটেও দিতে পারতে, বা ক্রস গুণ করলাম আমি। 3 3 কেটে দিয়েও অঙ্কটা করা যায়, কিন্তু ক্রস গুণ করেই আমি তোমাদের অঙ্ক করে দিয়েছি। তা 4-এর সাথে 3 গুণ করেছি 12, 3-এর সাথে 2 গুণ করেছি এটা। তাহলে আর এখানে কটা আছে? 3টে। আর এখানে কটা আছে? 2টো। তার মানে একটা রয়ে গেছে।
আর বাদ বাকিটা পাঠিয়ে দিয়েছি তলায়। এবার কাটাকুটি করেছি, কাটাকুটি করে কী বেরিয়েছে, এখানে এইচ রয়ে গেছে, আর 6 দুগুণে কত হয়েছে 12, তাহলে নিচে 2 রয়েছে, তাহলে 2r সমান সমান কত এইচ, তো 2 সমান সমান কত এইচ বাই আর, তাহলে এইচ বাই আর ইজিক্যাল টু কত 2, তা 2 এর তলায় কত আছে 1, তার মানে এইচ ইস টু আর ইজিক্যাল টু কত 2:1, তাহলে শঙ্কুর উচ্চতা ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত 2:1, ঠিক আছে। আজকে তোমাদের সাথে অনেক কথা বললাম, মানে এতদিন ভিডিও করে করে অনেকটা ইজি হয়েছি, অনেক আগে অনেক আনইজি ফিল করতাম যে কীভাবে ভিডিও করব কীভাবে না করব, অনেকটা 5% অনেকটা ইজি হয়েছে। তো তোমরা দেখো, হয়তো বেশি কথা বলে ফেলছি, কিছু মনে করো না। নেক্সট ওয়ান, ইউর মান দিয়ে দিয়েছে, সামেশন অফ এফ ইউ দিয়েছে, সামেশন অফ এফও দিয়েছে, মধ্যমা এক্স 27, এর মান কত বার করতে হবে। তো প্রথমে আমি এইটা ধরে করে যাচ্ছি, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু 20, সামেশন অফ এফ কত 100, মানটা বসিয়ে দিয়েছি, সামেশন অফ এফের জায়গায় এটা, আর ইউর মান কত এক্স মাইনাস এ বাই 10, সেটাও বসিয়েছি, সমান সমান 20, ব্যাস এবার ক্যালকুলেশন, আর কিছু নেই। এই শূন্য আর এই শূন্য কাটলো, রয়ে গেল কত 10, তা 27 মাইনাস এ, 10টা কি আছে গুণে আছে, এবারে গিয়ে কী হয়ে গেল ভাগ হয়ে গেল, কাটাকুটি করলাম 2 হলো, তো 27 মাইনাস এ সমান সমান কত 2, তাই তো, তাহলে মাইনাসে 27টাকে উপরে পাঠিয়ে দিলাম -27, তাহলে মাইনাস ইজ ইকুয়াল টু 2 এর থেকে -27 গেল কত -25, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ইজ ইকুয়াল টু কত 25, তাহলে 927 পেজ যে শর্ট কোশ্চেন তোমাদের কমপ্লিট, না কমপ্লিট বলবো না, একটা অঙ্ক বাকি আছে, সেটা মনে রেখো, নিজেরা চেষ্টা করো, ওই প্রসেসিংয়েই করবে, হয়তো আমি কোনো স্কিপ করে গেছি কোনো জায়গায় তাড়াহুড়োতে, তো আমি এই পেজটা একটু তাড়াহুড়ার জন্যই করেছি, অত চেক করিনি যে কীভাবে কী করেছি না করেছি, তা যা করেছি সেটাই তোমাদের একদম তুলে ধরেছি, হ্যাঁ, ফ্রেশ করে আবার করে করে কিছু করিনি, যখন আমি ওটা সলভ করতে পারবো তোমাদের জানিয়ে দেবো, ব্যাস। তাহলে আজ এই পর্যন্তই থাকুক, তা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।